বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। দেশের আমদানি রপ্তানির প্রায় 90% এই বন্দর দিয়েই সম্পূর্ণ হয়। এখানে কোনো নীতিগত পরিবর্তন হলেই পুরো অর্থনীতিতে তার ব্যাপক প্রভাব পড়ে। সাম্প্রতিক সময়ে ব্যবসায়ী মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন: চট্টগ্রাম বন্দরের শুল্ক হার কেন বাড়ছে? রপ্তানিকারকরা বলছেন এতে খরচ বেড়ে যাচ্ছে, প্রতিযোগিতা হারাচ্ছে বাংলাদেশের পণ্য। আবার সরকারের যুক্তি, 2020 সালে বন্দর বিষয়ে সরকারের নিয়োগপ্রাপ্ত বিদেশি কনসালটেন্টের সুপারিশের ভিত্তিতে বাড়ানো হয়েছে ট্যারিফ। কিন্তু প্রশ্ন উঠেছে, এই শুল্ক নীতি কি বিদেশি কোম্পানিগুলোর স্বার্থ রক্ষায় প্রণীত, নাকি বৈশ্বিক মানদণ্ডে ট্যারিফ সিস্টেম আধুনিক করার একটি প্রক্রিয়া? এসব নিয়ে আমাদের আজকের তালিকাটা। বিদেশিদের সুবিধা দিতেই কি চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধি? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং বিজিএমইএ এর সাবেক প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের তালিকাতার আয়োজনে। আমি শুরুতে একটু নাসিরউদ্দিন চৌধুরী আপনার কাছে যেতে চাচ্ছি। আমি একটু জানতে চাবো, এই যে চট্টগ্রাম বন্দরে নতুন শুল্কের যে বিষয়টি এসেছে কার্যকর হওয়ার পর থেকে প্রতি কন্টেনারে খরচ $30 থেকে $50 বা এর থেকে বেশি বেড়েছে। আপনি এটা কতটুকু বাস্তবসম্মত বলে মনে করছেন এই বিষয়টিকে? ধন্যবাদ। আসলে রাষ্ট্রের অর্থে একটি স্থাপনা চট্টগ্রাম বন্দর, যেটি বাংলাদেশের অর্থনৈতিক কল্যাণে কাজ করে। আমাকে কি শোনা যায়? জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন জনাব নাসির। তো রাষ্ট্রের অর্থ বিনিয়োগে চট্টগ্রাম বন্দর স্থাপনা মূলত দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি বড় সহায়ক শক্তি। এই চট্টগ্রাম বন্দরের উপর দিয়েই বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে। এখন চট্টগ্রাম বন্দর ম্যানুয়ালে কিন্তু একটি কথা স্পষ্ট আছে যে কস্ট বেসড ট্যারিফ করা হবে। আর কস্ট বেসড ট্যারিফ যেখানে করার কথা সেখানে প্রফিট বেসড কোথাও তো নেই। এবং গত বছর 2000 কোটি টাকার বেশি প্রফিট করেছে চট্টগ্রাম বন্দর। এখন চট্টগ্রাম বন্দর আরো বেশি প্রফিট করতে যেয়ে কি দেশের অর্থনীতির গলা চিপে মারবে? এটাই হচ্ছে ব্যবসায়ী হিসেবে আমার প্রশ্ন। আমি যেসব দেশের সাথে বিজনেস করছি, আমি কম্পিটিটিভ এজ হারাচ্ছি। আমি ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, যেসব দেশের সাথে উন্নত দেশগুলোর সাথে কাজ করছি এবং তাদের বন্দরের সেবার মান অনেক বেশি। আর আমাকে মানে কোনো ধরনের আলাপ আলোচনা ব্যতি রেখে স্টেক হোল্ডার যারা বন্দর ব্যবহার করে, যাদের দিয়ে বন্দর আজকের জায়গায় এসছে, বন্দর 2000 কোটি টাকা যে প্রফিট করলো, আরো এটি তো বন্দর ব্যবহারকারীর পকেট থেকেই গেছে। এখন আবার যখন বাড়ানোর প্রশ্ন আসছে, ডেফিনেটলি স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা বলেই বাড়াতে হয়। আগে ব্যবসায়ী হিসেবে আমাদের অন্তত অতটুকু মূল্যায়ন যদি না হয়, যে আমাদের সাথে আলাপ আলোচনা পেতে রেখে একতরফাভাবে একটা সিদ্ধান্ত চাপাই দিতে যে এটা যে অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়বে, এটা নিয়ে কিন্তু আমরা দুশ্চিন্তায় আছি। আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়াতে যে আগে এমনি বলা হচ্ছে 41%, এখন তারা যেটা করলো যে টাগবোট, যেটা দিয়ে ভেসেলগুলোকে পার্ট করে, ওই টাগবোটের ভাড়া ছিল আগে $650, এখন সেটাকে করা হচ্ছে $2950, 500 গুণ বাড়ানো হয়ে গেছে। যে কারণে শিপিং লাইনগুলো আমাদের উপর সারচার্জ আরোপ করছে। সারচার্জ এটা আরেকটা বাড়তি বোঝা, কারণ এই টাকা তো শিপিং লাইন দেবে না। শিপিং লাইন যে বাড়তি 500 গুণ বেশি ভাড়ায় টাগবোটটা নেবে, এই টাকা তো আমরা এক্সপোর্টার ইম্পোর্টারদের থেকেই আদায় করে নেবে। চারিদিক থেকে চেপে বসতে ইম্পোর্টার এক্সপোর্টারকে তারা তো সার্ভাইভ করতে পারবে না। জি, এ পর্যায়ে আমি একটু আপনার কাছে আবারও আসবো, কিন্তু আমি একটু আব্দুল মজিদ আপনার কাছে যেতে চাচ্ছি। এই যে বড় ধরনের শুল্ক সংশোধন করেছে বন্দর এত বছর পরে, প্রায় 4 দশক পরে, এখন বন্দরে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত আপনি কি মনে করেন যে সরকারি রাজস্ব নীতি নাকি বৈদেশিক বিনিয়োগকারীদের মধ্যে একটি চাপের অংশ হিসেবে দেখছেন? আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই চট্টগ্রাম বন্দর ব্যবহারের যে শুল্ক বা ট্যারিফ, এটার সাথে আমাদের গভর্নমেন্টের সরকারের ট্যারিফের বা ওই যে কি বলে রাজস্ব আয়ের কোনো সম্পর্কের বিষয় না, ইনডাইরেক্টলি সম্পর্ক আছে।
হ্যাঁ, এখানে প্রশ্নটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা তারা যে শুল্ক দেবেন, যে ভ্যাট দেবেন, এই শুল্ক মানে কিন্তু ওই রেভিনিউ না, এটা হচ্ছে চার্জ। তারা যেটা দেবেন, যেটা বন্দর কর্তৃপক্ষ তারা বন্দরের ব্যবহার করার জন্য তারা যে 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 চার্জ বা ফি পেয়ে থাকেন, সেইটা বৃদ্ধির ব্যাপার এসছে। হ্যাঁ, এর সাথে ইনডাইরেক্টলি ওইটা থাকে যে এই শুল্ক বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বন্দর ব্যবহারকারীরা নিশ্চয়ই যদি অতিরিক্ত পয়সা ফি তার দিতে হয়, তাহলে তার সেটা আবার আমদানি রপ্তানির উপরে যেয়ে পড়লে তখন আমার ইনডাইরেক্টলি আমার রেভিনিউ এর ওখানে একটা প্রভাব পড়তে পারে। এখানে আমরা দুটো ইস্যুকে আলাদা করি। এখানে আম, আম, উনি যেটা বলেছেন আর কি, সেটা যথার্থই কিছুটা, যে বন্দরের ব্যবহারের জন্য আপনি যে শুল্ক যেটা ব্যবহার করছেন সেটা হঠাৎ করে অতিরিক্ত হারে বাড়ানো হয়ে গেছে অনেক কিছু, কিন্তু অন্যদিকে চিত্র হচ্ছে এই এই বন্দর ব্যবহারের যে শুল্ক, সেই শুল্ক গতকাল যেটা আমি উপদেষ্টা মহোদয় বললেন এদের, এটা বলে গত 40 বছর ধরে বলে এটা বাড়ানো হয়নি, একই রয়েছে। এই কথাটা কতটা ঠিক আমি জানি না, এটা দেখা দরকার। এমনকি এই বন্দরের যে শুল্ক, ব্যবহারের যে শুল্ক, সেটা ইভেন মংলার চাইতেও কম, এটাও ভাবা দরকার। কারণ এখানে আমার অনেকগুলো বিদেশি বিনিয়োগ অর্থ খরচ করতে হয়েছে, সেইগুলোর থেকে বন্দরেরও তো একটা প্রাপ্য তার চার্জ আছে, সেই বিষয়টা তার দেখা দরকার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা অবশ্যই দেখতে হবে এই বন্দর ব্যবহারকারীদের সাথে অবশ্যই খুব থ্রেড বা ডিসকাশন করে, জি, আলোচনা এখানে করে কিন্তু একটি প্রশ্ন এসেছে। করতে হবে, এটা ঠিক। এটা যদি জি, না জনাব হয়ে থাকে, নাসির কিন্তু এই কথাটি বলেছেন যে ব্যবসায়ীদের সাথে কোনো রকমের আলোচনা ছাড়াই কিন্তু এটা হুট করে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি একটু জনাব নাসির আপনার কাছে আবার যেতে চাই। এখানে যে কারণ এটা বিষয়, এর আগেও কিন্তু ওনারা আরেকটা তারিখ দিয়েছিলেন, সেটার থেকে আবার পিছিয়ে এসে আবার এই ইদানিং কালের আজকালের তারিখটা দিয়েছেন। অর্থাৎ এই জিনিসটা কারুর অজ্ঞাতে অজান্তে আলোচনার বাইরে করা হয়েছে, এটা বোধহয় মনে করার কারণ নাই। সেইটা নিয়ে বলা যেতে পারে যে আপনি এই রেটটা একবারে এতটা কেন বাড়ালেন, বা এটার পিছনে আমার এই যুক্তি আছে, আমাকে এটা সহনীয়ভাবে আসতে হবে, নইলে আলটিমেটলি বিনিয়োগ, উনি যথার্থ বলেছেন যে বিনিয়োগে, নাসিরুদ্দিন সাহেব কিন্তু যথার্থ বলেছেন যে এটা বিনিয়োগে আরো অন্যান্য জায়গায় কিন্তু এর প্রভাব পড়বে। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আমরা যদি পুরো গোটা অর্থনীতির পার্সপেক্টিভসে দেখি বিষয়টা, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় বিবেচনার কারণ রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই বিষয়গুলো আসলে ব্যবসায়ীরা বিবেচনা করবেন কিনা। ডক্টর মোহাম্মদ না। আব্দুল মজিদ এবং নাসির উদ্দিন চৌধুরী, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা সেই প্রশ্নে ফিরে আসব। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিখাতায় সঙ্গে থাকুন। বিরতির পরে আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়। আজ আমাদের আলোচনার বিষয় বিদেশিদের সুবিধা দিতেই কি চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধি। আলোচনা করতে যে দুজন অতিথি আজকে আমাদের সাথে যুক্ত আছেন, এই পর্যায়ে আমি একটু নাসিরুদ্দিন চৌধুরী আপনার কাছে যেতে চাচ্ছি। এখানে দুটি বিষয় আমার এখানে জানার আছে। একটি বিষয় হচ্ছে গেজেট আকারে প্রকাশ করার পরপরই এত তাড়াতাড়ি রাতারাতি এই সিদ্ধান্ত কার্যকর করা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? একই সাথে একটু জানতে চাচ্ছি যে স্টেক হোল্ডারদের সাথে এই বিষয়ে কোনো আলাপ আলোচনা করা হয়েছে কিনা, এবং এই যে শুল্ক বৃদ্ধির যে ব্যয়টা সেটি কিন্তু ইম্পোর্টাররা কি করবে, এটা কি আলটিমেটলি কনজিউমারদের উপরে এসেই পড়বে কিনা, আপনি কি মনে করছেন? এখন ধরুন, এই যে টাগবোটের ভাড়াটা $650 থেকে $2950, 500 গুণ বাড়িয়ে ফেলা হলো। এখন এই শিপিং লাইনগুলো সারচার্জ অলরেডি ইম্পোজ করে দিয়ে, এখন এই শিপিং লাইনগুলো তো তারা এই টাকাটা মানে আদায় করবে ব্যবসায়ীদের থেকে, ব্যবসায়ীরা আদায় করবে কনজিউমার থেকে। খুব সিম্পল। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এর ওয়ার্ড সাফারার, এর ভিকটিম হবে সাধারণ জনগণ। আমার মনে হয় এই বিষয়গুলোর অত্যন্ত সামাজিক অর্থনৈতিক গুরুত্ব আছে। এটি স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করলে নিশ্চয়ই সিদ্ধান্তটা সমৃদ্ধ হবে, সময় উপযোগী হবে, গ্রহণযোগ্য হবে। এই ধরনের সিদ্ধান্ত একতরফাভাবে না করে আমার মনে হয় সকল ইম্পোর্টার এক্সপোর্টার একযোগে কথা বলে আলোচনার মাধ্যমে কাজটি করা উচিত। আরেকটি কথা হচ্ছে 1908 সালের 33-5 ধারায় যেটা বলছিলাম সুস্পষ্টভাবে আছে, এ ধরনের সরকারের কোনো গ্যাজেট ইস্যু করার 60 দিন পরে সেটা কার্যকর হতে পারে, কিন্তু 30 দিনের মাথায় এটা কার্যকর কেন এত তড়িঘড়ি করে এটা কার্যকর করতে হচ্ছে, এটা আমাদের বোধগম্য না। এখন আমার বক্তব্যটা সুস্পষ্ট, যেহেতু এটির ব্যাপারে
বন্দর ব্যবহারকারীদের যথার্থ আপত্তি আছে, যথেষ্ট যুক্তি আছে। এখন আপনারা কি আইনের চাইছেন জনাব নাসির, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাই আপাতত এটিকে স্থগিত রেখে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তে যে তারপর এটি নিয়ে সিদ্ধান্ত পাওয়া যেতে পারে। কোনো রকমের আলোচনা বেঁধে রেখে আজকে রাত থেকে যেটা কার্যকর করতে না করে সকল ব্যবসায়ী বন্দর ব্যবহারকারীদের বিক্ষুব্ধ করে আতঙ্কিত করে তাদের মতের বাইরে যে এটিকে এবং আপনার কাছে এই প্রশ্নটিও আমি আনবো যে আসলে সব ব্যবসায়ী বা ইম্পোর্টার যারা আছেন বা এক্সপোর্ট করছেন তাদের এই ব্যয় বহন করার সক্ষমতা কতটুকু রয়েছে সে বিষয়টি আপনার কাছে আমি জানতে চাবো। কিন্তু জনাব আব্দুল মজিদ, আপনার কাছে একটু যেতে চাচ্ছি, এই যে রাজস্ব বাড়ানোর প্রয়াসের কথা বলে যদি এখানে রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে সরকার এখানে কিভাবে ভারসাম্যটা করবে? না, এখানে আমি বলি বন্দরের বন্দরের বিনিয়োগ আপনারা এখানে হেডিং দিয়েছেন বিদেশিদের সুবিধা দিতেই কি চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধি। এর ভিতরে কয়েকটা কথা আছে, সেটা হচ্ছে যে এটা এটা সরকারের আলাদা একটা প্রতিষ্ঠান। আমি আবার বলছি, রাজস্ব সংগ্রহের সাথে এর কোনো সরাসরি নাই। বন্দরের ব্যবহারকারীরা তারা ফি দেবেন, চার্জ দেবেন, এটা নিয়ে বিষয়। কিন্তু এটা বিষয় যদি এমনভাবে বাড়ানো হয় যাতে আমদানিকারক রপ্তানিকারকদের কাছ থেকেও নিতে হবে বা জনগণ পাবে, সেটা অবশ্যই দেখার বিষয়। আমাকে সার্বিকভাবে দেখতে হবে, ইকোনমিক উন্নয়নের ব্যাপারে সার্বিকভাবে দেখতে হবে। এখানে দুটো কথা বেরিয়ে আসছে, নাসিরউদ্দিন সাহেব সুন্দরভাবেই বলেছেন যে আদৌ কার সাথে আলোচনা করা হয়নি। আলোচনা না করে যদি এটা করে থাকেন আমি মনে করি এটা অবশ্যই বিবেচনাযোগ্য, আলোচনা করতে হবে। দুই হচ্ছে হঠাৎ করে কেন আজকে রাত্রি এটা দেওয়া হচ্ছে, সময় দেওয়া হয়নি, এটাও আমার মনে হয় কর্তৃপক্ষকে স্পষ্ট করতে হবে। আমি যতদূর জানি এর আগেও একবার এই তারিখটা দেওয়া হয়েছিল, তারপরে তারা পিছিয়ে এইটা আজকে করেছেন। সুতরাং তারা ওই যে 60 দিনের কি সময় দেওয়া সেটা তারা দিয়েছেন কিনা সেটা দেখবেন। এইসব ব্যাপারে কথা বলার যথেষ্ট অবকাশ আছে, অর্থাৎ আপনি এই বিষয়গুলো বিবেচনার জন্য বলছেন। ব্যাখ্যা করবেন। কেননা এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যা আমার আমদানিকারক রপ্তানিকারক সকলেই বা বন্দর ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতিগ্রস্ত করে তো আমি ইকোনমি ঠেকাতে পারবো না। এখানে একটি বড় প্রশ্ন কিন্তু রয়ে যায় জনাব আব্দুল মজিদ, এখানে একটু বলি, রপ্তানি বাজারে আমাদের সবচেয়ে বড় যে প্রতিবেশী ভিয়েতনাম এবং ভারত, তাদের বন্দরের সার্ভিস ফি বেশি হলো তাদের দক্ষতা কিন্তু অনেক বেশি। এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিম আগে না মুরগি আগের মতন ব্যাপার ঘটে যাচ্ছে। কৌটিল্যের অর্থেই লেখা রয়েছে, সেখানে অর্থশাস্ত্রেও লেখা আছে ফেলো করি মাখো তেল। আপনি বন্দর ব্যবহার করবেন ওটাকে আমি সস্তা। উনি আরেকটা কথা বলেছেন যে কম্পিটিটিভ হচ্ছে না। আমি দেখেন আশেপাশের বন্দরগুলোতে কত রেট, তার সাথে এইটা সত্যি কম হচ্ছে না বেশি হচ্ছে সেটাও একটা দেখার বিষয়। এবং এই যে শুল্ক বাড়ানোতে ব্যবসার সত্যি কি জন্য বাড়তেছে, কারণ আমি ব্যবসা করবো তো উন্নয়নের জন্যে। তো এখন আমি উন্নয়ন করতে যে আমি শুধু উন্নয়ন করেই গেলাম, আপনার ঘাট ভালো বানাই দিলাম, কিন্তু আপনি ওখানে আমার পয়সা দেবেন না, তাহলে উনি ব্যবসা করতে পারবেন না, তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমি এখানে মনে করি ডিম আগে না মুরগি আগের সমস্যার সমাধান হওয়া উচিত। যে টাইম ওনাদের দেওয়া উচিত সেই টাইম দেওয়া হয়েছে কিনা এবং সকলের সাথে আলোচনা করা হয়নি বলে আমি একটু জনাব নাসির আপনার কাছে একটু যেতে চাই, এখানে যে ঠিক করে তারপরে এটা করতে হবে আমি মনে করি। জি জনাব নাসির, আপনি কি একমত কিনা জনাব মজিদের সাথে? এবং আমি একটু জানতে চাবো, আপনি কি মনে করেন যে এতে সরকারের এই যে সিদ্ধান্ত এর ফলে বন্দরের গতি আরো বৃদ্ধি পাবে? সরকারের এই সিদ্ধান্ত কোনোভাবে দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক নয়। মঙ্গলজনক নয়, কিন্তু একটি অংশ কিন্তু বলছে এই বাড়তি ফি বিদেশি লজিস্টিক কোম্পানিগুলো বিদেশি লজিস্টিক কোম্পানিগুলোর সুবিধার জন্য। আপনি ব্যবসায়ী হিসেবে আপনিও কি সেটা মনে করছেন? আলোচনা সাপেক্ষে যদি সিদ্ধান্তটা গ্রহণ করে তাহলে আমরা কোনোভাবে এটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত মনে করি না। এটি একটি একতরফা সিদ্ধান্ত। এটি স্টেক হোল্ডারদের সাথে বারবার বলছি, স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তার মাধ্যমে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তে যাওয়া উচিত।
এটি কোনোভাবে গ্রহণযোগ্য সিদ্ধান্ত না। জি, এটা আপনি বলেছেন, এটি আপনি আমার প্রথম মনে থেকে হয় বলছেন এটি কোনো গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়, এটি আলোচনার মাধ্যমে আবারও বিবেচনার কথা বলেছেন আপনি। কিন্তু আমি একটু জানতে চাই জনাব আব্দুল মজিদ, যে বিষয়টি তারা বারবার বলছেন, অনেক ব্যবসায়ী বলছেন যে বাড়তি ফি মূলত বিদেশি লজিস্টিক কোম্পানিগুলোর সুবিধার জন্য। আপনি কি তাই মনে করছেন সরকারের এই সিদ্ধান্ত এ কারণেই বাস্তবায়ন করা হয়েছে? না, এটা আমার মনে হয় একটা ভুল বিভ্রান্তিকর সিদ্ধান্ত। কথা হচ্ছে আমার পোর্ট, আমি যা আমার খরচ হয়েছে বা যা আমার দেওয়া উচিত, অন্যদের যা রেট হওয়া উচিত আমার সেটা করা। এই অর্থনীতির সাথে এটা সম্পর্কেই আমি যদি পোর্টে শুধু লসই দিতে থাকি, আমি পোর্টে যদি শুধুমাত্র কি বলে সাবসিডি দিয়ে থাকি, তো তাহলে তো আমার অর্থনীতি অন্য দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে, সিস্টেম থাকতে হবে, যে তুমি আমার এই পোর্ট ব্যবহার করতেছো এবং এর জন্য যা তোমার ন্যায্য দেওয়া উচিত সেটা তুমি দিবা। হ্যাঁ, এখন এটা হতে পারে যে এই বন্দরের এইটা করতে যেয়ে অনেক দুর্নীতি হয়ে গেছে, খরচ বেশি বেড়ে গেছে, সেইগুলো আপনার কাছ থেকে আমি চাচ্ছি, এটা না। এটা কথাটা ক্লিয়ার করতে হবে উভয় পক্ষকে, যে রেশনালিটি, আমি এই যে শুল্কটা বাড়াচ্ছি, এই রেশনালিটি কি, এবং এটা সত্যি কি অন্যদের সুবিধা দেওয়ার জন্য করতেছি না। তার মানে ওই যে যেটা নাসির সাহেব বলছিলেন যে কম্পিটিটিভনেস হারাবে। কম্পিটিটিভনেস কেন হারাবে? যদি আমি দেখি যে অন্যান্য পোর্টের যে ফ্যাসিলিটিস, তার যে রেট আর আমার এই রেটের যদি একটা বিরাট ব্যবধান থাকে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, এটা আমি কম্পিটিটিভ হারাবো। তা সুতরাং এই বিষয়টা, আর এই যে বারবার বলা হচ্ছে যে আমাদের সাথে আলোচনা করা হয়নি, এই আলোচনা করা না করার বিষয়টা সরকারকে স্পষ্ট করতে হবে। কারণ এটা সরকার আবার সকলের সাথে আলোচনা করে আপনি রেট করবেন, তো এই সকলের জি, সাথে জনাব আলোচনা আব্দুল মজিদ, আপনাকে আমরা অনেক ধন্যবাদ ব্যাপারে করে জানাচ্ছি। আজ ফেলেছি, আমাদের এখানেই আপনাদের শেষ যে করতে don't come হচ্ছে। in একই সাথে consensus। জনাব নাসিরউদ্দিন, আপনাকেও ধন্যবাদ কিন্তু জানাচ্ছি। হবে। হয়তো এই বিষয় নিয়ে পরবর্তীতে আবার আলোচনা হবে। ধন্যবাদ আপনাদের। শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।